তুমি যদি আমার সাথে কোনো রকম বন্ধনে আবদ্ধ নাই থাকো, তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো, তাহলে তুমি 4 বছর কেন ছিলা? আমার 4টা বছর কেন নষ্ট করলে? তুমি না হয় ইয়াং এজ, তোমার না হয় 25-26। লায়লার বাসায় যাওয়া হয়, ও যখন যাইতে বলে, ওর যখন যাইতে বলে তখনই যাইতে হয়, না হলে অনেক সিন ক্রিয়েট করে, ঝগড়াঝাটি করে, দেন বলে মামলা তুলবো না, এটা করবো না, সেটা করবো না, হুমকি দামকি দেয়। মোবাইল থেকে সবকিছু নিয়ে গেছে আমাকে না বলে। আমি তো তখন অচেতন, আমি তো সচেতন না, আমি একদম অচেতন হয়ে আছি, একবার অজ্ঞান হয়ে আছি আমি। আমাকে বাসায় পানি টানি কি খাওয়াইলাম শেষ। আমার সংসারের মধ্যে ইনকাম করি না লোকই মামুন। আমার সংসারটা চালান না কল কবজাই মামুন। আজকে মামুন ছাড়া তো আমার কেউ নাই। গাইজ আমি এবার মামুনের পক্ষে, টু বি অনেস্ট, বিকজ অফ ভাই ওর বেশি এজ না, ওর ফ্রেন্ডস থাকতেই পারে, গার্লফ্রেন্ডস থাকতেই পারে, কিন্তু এই মহিলাটা ছেলেটারে লিটারালি বাঁচতে দিতেছে না। আর কত রকমের যে নাটক দেখবো। তবে হ্যাঁ, লায়লা আর ওই যে কি বলে মামুনের থেকে মানুষের একটা শিক্ষণীয় কি জানেন? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ লায়লা প্রিন্স মামুনের সাথে কি করলেন, আর এইদিকে মুখ খুললেন প্রিন্স মামুনের মা, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তুমি যদি আমার সাথে কোনো রকম বন্ধনে আবদ্ধ নাই থাকো, তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো, তাহলে তুমি 4 বছর কেন ছিলা? আমার 4টা বছর কেন নষ্ট করলে? তুমি না হয় ইয়াং এজ, তোমার না হয় 25-26 বছর, আমার তো আর 25-26 বছর না। আমার তো জীবনে 4টা বছরের অনেক ভ্যালু আছে। এছাড়া তার উপরে হচ্ছে আমি একজন মেয়ে, আমি একজন সিঙ্গেল মাদার। আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে সমাজে চলতে হয়। আপনি প্রতিনিয়ত মামুনকে পাওয়ার জন্য আপনার যা যা করা দরকার আপনি করেছিলেন, এবং পরবর্তীতে তাকে আবার পাওয়ার জন্য অনেক কিছুই আপনি করেছেন, কিন্তু সেই জায়গাতে মামুন আর আসে নাই। লাস্ট টাইমে যখন উনি চলে গিয়েছে তখন আর আসে নাই, কিন্তু পরবর্তীতে আপনি যে বিষয়গুলো দ্বারা করিয়েছেন সেটা হলো যে তাকে মামলা, আগেও মামলা ছিল, পরবর্তীতেও আপনি মামলা দিয়েছেন, এবং আপনি যখন দেখলেন যে সে 143 যেটা আপনি বললেন যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সে যুক্ত আছে, এবং সেটা আপনি 2 বছর পরে জানতে পেরেছেন, এবং জানার পরে আপনি চেষ্টা করেছেন তাকে ফেরানোর, কিন্তু সে ফিরে নাই, কিন্তু সে ওখানে যুক্ত ছিল। এবং এত কিছু হওয়ার পরেও আপনি একজন সম্মানী ব্যক্তি, এবং আপনি এর একটা ব্যাপার উল্লেখ করেছেন যে আপনি কর্পোরেট একটা সেকশনে আছেন এবং ভালো পজিশনে আছেন। সেই জায়গা থেকে আপনি কেন বারবার, ও যেহেতু এই ভালোর পথে আসবে না, বা আপনি যেটা বললেন যে ও খারাপ পথে আছে, এখনো আছে, সেই জায়গায় উনি পড়ে আছে, তাকে নিয়েই কেন বারবার আপনার সামনে আসতে হবে বা বলতে হবে? এই ব্যাপারটা একটু খোলাসা। প্রথম কথায় উত্তরে আমি বলি যে মানুষের সম্পর্কে কখনো সম্পর্ক টিকবে বা সম্পর্ক টিকবে না, এই রিয়ালিটিটা কিন্তু আমার জীবনে আমি অভিজ্ঞতা লাভ করেই আছি। আমি জানি যে সম্পর্ক আপনার টিকতেও পারে, সম্পর্ক নাও টিকতে পারে। মানুষের 11 বছরের ঘর সংসার হওয়ার পরও, সন্তানাদি হওয়ার পরও সংসার ভেঙে যায়, এই রিয়ালিটিটা আমি জানি। প্রিন্স মামুনের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওর সাথে আমার যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আমরা একটা স্টেজে যখন চলে আসি তখন সে হঠাৎ করে ডিনায়াল করে দিল। সে দেখালো যে সে তার ব্যবসা করতে যাবে এবং তার টাকা পয়সা, বাড়ি গাড়ি দরকার বা বাড়ি দরকার, এসব কারণে সেটা যেটা ছিল সেটা দেখিয়ে সে সম্পর্ক ছেদ করে চলে যেতে চাইলো, এবং খুবই সংবাদ সম্মেলন করে সে বলতে চাইলো যে ওর সাথে আমার কোনো রকম সম্পর্কিত না। আমার সাথে কোনো রকম সম্পর্কে যদি সম্পর্কিত না হয়, তাহলে 4টা বছর সে আমার সাথে তাহলে কি করলো? 4টা বছর সে আমার সাথে কি করলো, এবং 4টা বছর কেন সে আমাকে বললো না, বা সে প্রথমেই কেন বললো না যে আমরা আসলে কোনো সম্পর্কিত না? প্রথম থেকেই কিন্তু সে বলে আসছে যে আমরা দুজন সম্পর্কিত, এবং আমিও বলে আসছি। এবং তার যে সমাজ, তার যে গ্রামের বাড়ি, আপনিও গেছেন, তার গ্রামের বাড়ি বলেন, নানা বাড়ি বলেন, দাদা বাড়ি বলেন, সবাই আমাকে তার যে আমি একজন কাছের মানুষ বা তার সাথে আমি যে কোনোভাবে সম্পর্কিত, সেটা সবাই জানে। তো আমার সাথে এইটা তো সামাজিকভাবে আমাকে হেয় করা হলো। তুমি যদি আমার সাথে কোনোভাবে সম্পর্কিত নাই হও, তুমি প্রথম বছর থেকেই তুমি চলে যেতে পারতা, প্রথম বছর থেকেই ক্লিয়ার করতে পারতা যে আমরা কোনোভাবে রিলেটেড না। তোমার গ্রামের বাড়ির লোকজন কেন আমাকে বউ বলে ডাকে?
কেন তুমি এটা বাড়তে দিয়েছো 4টা বছর পরে, এবং 4টা বছর পরে কেন তুমি সেটা চলে যাবা? প্রিন্স মামুনকে আমি প্রথমে যখন সে চলে গিয়েছিল তখন আমি তার রাগ ভাঙানোর জন্য বা যেহেতু আমি তার সাথে রিলেটেড এবং একটা বন্ধনে আবদ্ধ, তো আমি তার রাগ ভাঙানোর জন্য আমি প্রথম কয়েক মাস আমি ট্রাই করেছি। আমি জানি সে মাঝে মাঝে রাগ করে, এটা সেটা গিফট পেলে তার রাগ কমে যায়, তো তখন আমি চেষ্টা করেছি তার রাগ ভাঙানোর, তার কী নিয়ে রাগ করা বা রাগ, আমার যদি কোনো অপরাধ থাকে বা আমার যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে সম্পর্কের মধ্যে তো ঝগড়াঝাটি হয়, তো কাউকে না কাউকে কিন্তু রাগটা ভাঙাতেই হয়। তো প্রথম আমি কিন্তু ট্রাই করেছিলাম, কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে আমাদের যে সম্পর্কটা, সে কিন্তু ডিনায়াল করলো, সে কিন্তু অস্বীকার করে গেল যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, এবং সে চরমভাবে অপমানিত করলো। সে বলল যে আমার সেলুনে লায়লার নাম করে যে আসবে তাকে ঘাড় ধাক্কা করে বের করে দেওয়া হবে। কিন্তু সত্যি কথা কি জানেন, আমি এখন পর্যন্ত জানি যে ওটা ওর সেলুন না, সেখানকার সে একজন ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড প্রমোশনের পার্টনার হিসেবে আছে, ওই সেলুন তার নামেও লেখা না, এতটুকু জানি। তো এত 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 অ্যারোগেন্সি যখন হয়ে যায় একটা রিলেশনের মধ্যে, তো তখন তো আমার একটা অভিযোগ করার রাস্তা থাকেই। এবং এখনও কিন্তু আমি চাই না, আমি আর চাই না, আমি প্রিন্স মামুনকে আমার জীবনে আর চাই না। উনি যে বলেন না আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই মুক্তি তো আমি অনেক আগেই দিয়ে ফেলেছি। এই মুক্তি উনি যখন আমাদের সম্পর্ক অস্বীকার করেছেন তখনই আমি সেই মুক্তিটা দিয়ে দিয়েছি। তখন থেকে আমার কাছে কিন্তু আমার কাছে ফিরে আসুক এটা নিয়ে আমি আর কোনোদিনও বলিনি, এবং আমি আর কখনোই চাই না, আমি অবশ্যই কখনোই চাই না যে সে আমার জীবনে ফিরে আসুক। হয়তো ইন্টারভিউর খাতিরে ইন্টারভিউটা ইন্টারেস্টিং করার জন্য বলেছি, তোমার জন্য দরজা খোলা, এটা তোমার বাসা, এটা তোমার বাসা, কিন্তু আমি যদি পর্যালোচনা করি যে আমার উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাকে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে সে এবং তার বন্ধুরা এবং তার পরিবার মিলে, সেটা যদি আমি কাউন্ট করি সেটা কাউন্টলেস। এবং এই ধরনের অত্যাচার একটা মানুষের জন্য, একটা মানুষের পরিবার এবং একটা মানুষের বন্ধুদের জন্য এত কিছু করার পরে এই ধরনের নিপীড়ন আমি আশা করি না। যেই মুহূর্তে সে ডিনাই করেছে এবং যেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমাদের সম্পর্ক ডিনাই করেছে এবং আমাকে অপমানিত করেছে, সেই মুহূর্ত থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিয়েছি। এবং মুক্তি দিতে পেরেছি বলেই আমি কিন্তু অভিযোগটা করেছি যে আমার সাথে তাহলে তুমি 4 বছরে কি রিলেশনে ছিলা? তুমি যদি আমার সাথে কোনো রকম বন্ধনে আবদ্ধ নাই থাকো, তুমি যদি আমার সাথে সম্পর্কটা অস্বীকারই করো, তাহলে তুমি 4 বছর কেন ছিলা? আমার 4টা বছর কেন নষ্ট করলে? তুমি না হয় ইয়াং এজ, তোমার না হয় 25-26 বছর, আমার তো আর 25-26 বছর না, আমার তো জীবনে 4টা বছরের অনেক ভ্যালু আছে। এছাড়া তার উপরে হচ্ছে আমি একজন মেয়ে, আমি একজন সিঙ্গেল মাদার, আমাকে কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে সমাজে চলতে হয়। তো আমার এই 4টা বছর নষ্ট করার তো কোনো অধিকার তোমার নাই। তুমি তোমার সোশ্যাল প্ল্যাটফর্ম তুমি বানিয়ে ফেলবা বা সামাজিক অবস্থান বা অর্থনৈতিক স্টেবিলিটি তুমি বানিয়ে ফেলবা, তারপরে তুমি আমাকে কাজ শেষ হয়ে গেলে টিস্যু পেপারের মতো ছিঁড়ে ফেলে দেবা, এটা তো অন্যায়। এবং সে যখন আমার সাথে করতে পেরেছে, সে আরও অনেকের সাথে করতে পারবে, কারণ আমি তার চেয়ে সব দিক দিয়ে এগিয়ে। তার এডুকেশন বলেন, একাডেমিক কোয়ালিফিকেশন বলেন, প্রফেশনাল কোয়ালিফিকেশন বলেন, আমার বয়স বলেন, সামাজিক অবস্থান বলেন, সব কিছু দিক দিয়ে আমি এগিয়ে যাওয়ার পরও তার মতো প্রতারক আমার সাথে এই কাজ করতে পেরেছে। তো সে যে কোনো ওই যে ইয়াং বয়সে 15, 16, 17, 18 বয়সে এরকম মেয়েদের সাথে তো আরও অনেক করে বেড়াবে। তো তার এই সুন্দর চেহারা এবং তার জনপ্রিয়তার ভিকটিম যেন আর কোনো মেয়ে না হয়, এবং তার যে এই মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন ফলোয়ার আছে, যারা বেশিরভাগই কিশোর, যারা বেশিরভাগই গ্রামের সাধারণ মানুষ, যারা খুবই ইনোসেন্ট মানুষ, তার এই রকম অ্যাক্টিভিটিস দেখে কেউ যেন এই ধরনের অপরাধমূলক বা প্রতারণামূলক কাজ যেন মেয়েদের সাথে আর না করে, এই জন্যই আমার আইনি প্রসেসটা দিকে এগিয়ে যাওয়া। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল। আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয়, তাদের কথাবার্তাও খুব কনভিন্সিং হয়, তারা জায়গা বুঝে, অবস্থান বুঝে, সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে। সে যেমন আদালত প্রাঙ্গণে যে সে তখন খুব গরিব হয়ে যায়, সে তখন ক্ষমতাহীন হয়ে যায়, সে তখন ছোট মানুষ হয়ে যায়। আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল, সে একটা ফ্যামিলি সামলাচ্ছে, সে টাকা পয়সা ইনকাম করছে, সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। তো
তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো। তার শেষ লাইফটা নিয়ে শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজিশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন। আমি এই মুহূর্তে টের পাচ্ছি যে প্রতারকরা আসলে জায়গা বুঝে বুঝে তাদের চাল এবং তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন করে। ওই সময় তার একটা বছর সে আমার পিছে ঘুরেছে। প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই 12 মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু আমার মতো বয়স্ক, দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। তার অনেক মেয়ে ছিল, বাট সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুঁটি যাতে পায়, সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভুলে গেছেন 2021 সালে শিশি মারু নামের একজন টিকটকার ছিল যে একটা মেয়ে ফ্যানকে ময়মনসিংহ বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল। মামুনকে খুব গরিব, অসহায় এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন এবং সে একমাত্র উপার্জনক্ষম এবং সে সুন্দর ড্যান্স করতে চায় এবং সে শাকিব খান হতে চায়, এইসব দেখে আমি আসলে খুব মায়ে পড়ে গিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তাকে কোনো একটা লিফট দিতে পারে, সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে, সে যদি এডুকেটেড হতে পারে, সে যদি পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারে, সেই হিসেবেই কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়ে আসছিলাম এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল। তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম এবং তাকে পড়ালেখা করিয়েছিলাম এবং তার যা যা দরকার একটা মানুষের এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশন বলেন, যতটুকু সাপোর্ট দরকার, এবং তার মধ্যেও তার মনের অনেক কিছু ইচ্ছা ছিল, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তার গ্রামের বাড়ি হবে বা তার ফ্যামিলির স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে, ফ্যামিলির সবাই খুব সলভেন্ট হয়ে যাবে, এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ আ লাইফ পার্টনার। তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনও একটা আইনি প্রসেসের মধ্যে চলছে, তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না। যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো, কারণ তাহলেই আপনারা সত্যিটা জানতে পারবেন। তো আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য। যেহেতু প্রিন্স মামুন আমার জীবনসঙ্গী, তো 2023 সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি। তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম যে সে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগৎটা ছেড়ে চলে আসে, এবং তাকে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম, তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম যাতে সে উৎসাহিত হয়। আসলে তো আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই, কারণ প্রিন্স মামুন আসার আগেও আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনও আছে। এবং একটা জিনিস দেখবেন যে প্রিন্স মামুনের যতই, আপনারা তো দেখেছেন যে আমাকে মেরেছিল, এবং যতই অপরাধ আছে না কেন আমি যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাই তখন একদল গ্রুপ জিনিসটা ট্রলের পর্যায়ে নিয়ে যায় এবং জিনিসটা যাতে সিলি হয়ে যায় বা লোকজনের কাছে গ্রহণযোগ্যতা হারায়, সেই হিসেবে তারা ভিডিও করতে থাকে। প্রিন্স মামুনের এগেনস্টে যখন আমি শারীরিক নির্যাতনের মামলা করলাম তখন বাংলাদেশের সমস্ত বড় বড় টিকটকার কিন্তু প্রিন্স মামুনের ফরে হয়ে ভিডিও করলো। একটা জিনিস দেখলো না যে অপরাধ যেটা করা হয়েছে সেটা অপরাধী, সেটা কোনোভাবে ট্রলের ব্যাপার না এবং সেটা আইনত
দণ্ডনীয় অপরাধ সে আমার সাথে করেছিল, কিন্তু তারপরেও দেখা গেছে যে বাংলাদেশের মিলিয়ন 7-8 মিলিয়ন্সের ফলোয়ারের অধিকারী টিকটকাররা এই জিনিসটা খুব সিলি পর্যায়ে নিয়ে গেছে এবং তারা একটা হাস্যরসাত্মক একটা ব্যঙ্গাত্মক একটা মানে ইভেন্টে পরিণত করেছে যে আমাকে মেরেছে সেটা নিয়ে ওরা ফানি টিকটক করেছে এবং ওকে আমি ও যে আমার উপর শারীরিক অত্যাচার করেছে সেটার এগেনস্টে যখন আমি অভিযোগ করেছি তখন তারা পুরো মিলিয়ন ফলোয়ারের টিকটকাররা বা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা 143 গ্রুপের সদস্য, তারা আমার এগেনস্টে একটা মিডিয়া ট্রায়াল, একটা না অনেকগুলো মিডিয়া ট্রায়ালের সৃষ্টি করে যাতে পুরো সোশ্যাল মিডিয়াটা আমার এগেনস্টে চলে যায়। গাইজ আমি এবার মামুনের পক্ষে, টু বি অনেস্ট, বিকজ অফ ভাই ওর বেশি এজ না, ওর ফ্রেন্ডস থাকতেই পারে, গার্লফ্রেন্ডস থাকতেই পারে, কিন্তু এই মহিলাটা ছেলেটা লিটারালি বাঁচতে দিতেছে না। আসলে যে ভিডিওটা দেখতেছেন অনলাইনে, সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন, ওইটা আমি না, ওইটা অন্য কেউ, অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ঢুকে। আর আমি সবার কাছে বলি ভাই, আমি অনেক বাঁচতেছি, আমার জীবনটা আমি জীবনযাপন করতেছি আমার বাবা মাকে নিয়ে, আমার 2টা ভাই বোন ভাবি সবাই বাকসবন প্রতিবন্ধী। আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না, আমার ফ্যামিলি কীভাবে চলবে? আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি? আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা আমার হেল্প করেন, আমাকে উদ্ধার করেন, এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান। আমি কি করবো আমি বুঝতেছি না, আমার স্টেপ, আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, অনেক ধরনের, যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ। আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা পুলিশে নাই, ডিফেন্সে নাই, যে যারা আমাকে এত সাপোর্ট দিবে, তারা বাঁচায় রাখবে, এটা করবে সেটা করবে, পারতেছে না তো। এই যে আমি ঈদ করে আসলাম, কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে, এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি। ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারি নাই, সদাই করে দিতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই, কারোর জন্য একটা শপিং করতে পারি নাই, কোরবানি দিতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আবার কোরবানির সামনে চলে আসছে, এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে, আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ। ও পোস্ট করতেছে, ভিডিও করতেছে, লাইভ করতেছে, ও চাই শুধু অ্যাটেনশন, ও শুধু অ্যাটেনশন চায়, ও অ্যাটেনশন ছাড়া আর কিচ্ছু চায় না ভাই। আর আমি অ্যাটেনশন চাই না ভাই, আমি ভাই পেজ টেজ প্রয়োজন দরকার নাই। সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা, আমি চলে যাও ভাই, তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান, আমি সাধারণ জীবনযাপন করবো, তো আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই, ওর হাত থেকে বাঁচান, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিও প্রয়োজনে, সমস্যা নেই ভাই। তো স্বাভাবিক হতেই পারতো, ওর মতো অবস্থা আমার হতে পারতো। ওর বাসায় আমার লাইভে দেখবেন একটা কর্নারে ও চাকু লুকায় রাখছে, আমি ওটা রিভিল করে দেখাইছি। আমার আপু গেছে তারপর বাসায়, আমার বোন যে আমাকে নিয়ে চলে আসছে, তো সাথে সাথে চলে আসছি। দেন কালের কণ্ঠ, তারপর আরও অনেক সাংবাদিক ভাইরা আসছিল, তাদের সাথেও গল্প করলাম অনেকক্ষণ সকাল সকাল। এই তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন এখন? লাইলার উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি লাইলার উদ্দেশ্যে বলতে চাই ভাই, তুমি এগুলা নিয়ে আর করো না ভাই, আমি চাই না তোমার সাথে লড়াই করতে, চাই না তোমার সাথে যুদ্ধ করতে, চাই না তোমার সাথে তোমার এগেনস্টে যাইতে। তুমি ভাই মামলাগুলো তুলে ফেলো ভাই, তুমি তোমার মতন লাইফ লিড করো ভাই। অলরেডি তুমি 2টা সংসার করে ফেলছো, বাচ্চা পেলে ফেলছো, সব কিছু করে ফেলছো, সব এক্সপিরিয়েন্স নেওয়া হয়ে গেছে লাইফে তোমার, বিদেশ দেশ সব ঘোরা শেষ তোমার, একবারে ঝুনাঝুনা করে ফেলছো সব। এখন ভাই আমার একটু বাঁচতে দাও, না হলে এক কাজ করো, বিষয় না আমার বিষ দাও, বিষ খায় মরে যায়, এটাই আর কিছু করার নেই আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট একটা প্রশ্ন, ওই যে অনৈতিক একটা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে, আসলে এটা কার বা আপনি কি জানেন কি না? না সেটা আমি না, সেটা তো আপনি দেহ দেখলেই বুঝবেন, অত মোটা মানুষ তো আমি না। এটার বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় নেওয়ার চেষ্টা করব। আর আমি রিকোয়েস্ট করবো যারা এইটা খারাপভাবে পোস্ট করতেছেন, খারাপভাবে আপলোড করতেছেন ক্যাপশন দিয়ে, আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই, একটা মানুষের লাইফ আপনারা নষ্ট করে দিয়েন না। আপনারা পারেন না একটা মানুষের লাইফ নষ্ট করতে, শুধু আমার না, আমার সাথে সাথে আমার যত ফ্রেন্ডদের সাথে আমি আপনি সে ছবি তুলছি তাদের লাইফগুলো আপনারা নষ্ট করে দিয়েন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আর কত রকমের যে নাটক দেখবো। তবে হ্যাঁ, লায়লা আর ওই যে কি বলে মামুনের থেকে মানুষের একটা শিক্ষণীয় কি জানেন, টাকার পিছনে ঘুরলে পুরো জীবন ধ্বংস হয়ে যাবে। এক হচ্ছে যে এই যে কিছু লোভে লোভে পয়রা মামুন এখন তার নিজের লাইফ পুরা ধ্বংস করে দিয়েছে, 5 মামলা খায় ঝুলতেছে, জীবন এখন চাইলেও ছুটতে পারতেছে না, নারী নির্যাতন, ধর্ষণ মামলা, এইটা সেইটা। তো আমি জাস্ট রাত বাজে এখন আমেরিকাতে 4টা, আমি এগুলা বৈশা বৈশা দেখতেছি, নিউজ ফিড ঘাটতেছিলাম, এগুলা দেখতেছিলাম। চিন্তা করেন আমার ঘুম আসতেছে না, বিকজ অফ কালকে আমার অফ ডে। আমি যে শুয়েছিলাম, শুয়ে এগুলা দেখতেছি। তো চিন্তা করলাম যে পোলাটা কি বিপদে পড়ছে বুঝছেন। এখন 50 বছরের মহিলার, যাই হোক এখন আমি তো বলতে পারবো না, তো কিন্তু হ্যাঁ
টাকা যে কত ভয়ঙ্কর দেখেন, এটা কিন্তু আপনারা শিখতে পারছেন। যে যারা হচ্ছে সুগার মাম্মি সুগার ড্যাডি বলে না, এই যে এরকম করে হচ্ছে সুগার মাম্মিরা, সব সুগার মাম্মি সব সুগার ড্যাডি যদি লায়লার মতো হইতো না, ও মাই গড। আর এর মতো আল্লাহ, আসলে বাংলাদেশের সব ছেলেরা এখন কি জানেন, কাম্য হচ্ছে দোয়া করবে যে হায় লায়লার মতো একটা গার্লফ্রেন্ড দরকার, যে এত কিছুর পরে চোখ ফাটায় ফেলবো, নাক ফাটায় ফেলবো, তারপরে হচ্ছে আপনার ছাড়বে না। আর তারপরে হচ্ছে যেমনি হোক, যেইভাবেই হোক, কি বলে, ছলে বলে কৌশলে যেইভাবেই হোক মামুনকে চাই, কেস দেওয়া হোক, 5টা মামলায় ঝুলায়া হোক, তারপরে মামুন রে লাগবো। ভাই বুঝি না আমি কেমনে, বাচ্চা পোলা কেমনে গেছে এই মহিলার কাছে। এখন ঝুল 5 মামলায়, একান্তরে 10 মামলায় ঝুলাইলো, তার শিক্ষা হইব না। আবার হীরা 2 দিন পর পর এই দেখি নাক ফাটায় ফেলে, মুখ ফাটায় ফেলে, আবার 2 দিন পরে আইসা বাইসা। আবার 2 দিন আগে দেখলাম যে BMW দিয়া ঘুরাইতেছে। হাই খোদা, কি দেখতেছে? আমরা আসলে বিনোদন পাইতেছি এগুলা থেকে, বুঝছেন, শুধুমাত্র বিনোদন পাইতেছে। আর আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের পুলিশ আর কোনো কাম নাই, এগুলা কেস নিয়ে বয়া থাকে, বুঝছেন। 5 মামলা দিল কোন পুলিশের কাছে যে আমি এটা দেখতে চাই? 5-এর মধ্যে বাইরে এক একটারে যখন এইগুলো এরকম ভিডিও বানায়, এই বানায় সেই বানায়, কথায় কেস করতে যায় না, কেসটার এত সস্তা বানায় ফেলছে এগুলারে 5-এর মধ্যে বাইরে জেলের ভাত 2 দিন করে ফ্রি খাওয়ায় কাম কুম করে, মানে জেলের বাথরুমের পরিষ্কার করায় তারপর পাঠানো দরকার। কথায় যারা হচ্ছে মামলা দিতে যায়, আর হচ্ছে এইসব মামলাগুলা যারা নেয়, সত্য কথা, কোনো ইম্পর্টেন্স আছে? আমাদের লাইফে ইম্পর্টেন্স নেই। কারণ হচ্ছে আমি এখন আমেরিকাতে থাইকা রাত বাজে 4টা, আমি শুয়ে এইসব ভিডিও দেখতেছি। কি কারণ হচ্ছে বাংলাদেশি হয়ে জন্মগ্রহণ করছি। এই নিউজ ফিডে তো আমার এগুলো আসবেই, না চাইলে যতটা পেজ ব্লক মারবো, না চাইলেও এগুলো আসবে, অ্যান্ড আমার হচ্ছে দেখতে হবে। আর আমার সাথে আমার ফলোয়ার যারা আছেন আপনাদেরও দেখতে হবে। কারণ হচ্ছে আমি যেহেতু কষ্টে আছি, আপনাদেরও একটু কষ্ট রাখতে চাচ্ছি আমি। কারণ এখনো কিন্তু আসলে এক্সাক্ট সময়টা হয়নি। কারণ কি হয়েছে? কারণ এটা একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলে গেছে। এটা একটা তদন্তের ব্যাপার হয়েছে এবং তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে। তো এখনো কিন্তু আমি এটা বলবো না, যে ক্লিয়ার করে বলবো না। মামুন তো আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলেই দিয়েছে যে আমাদের কোনো বিয়ে হয়নি। যে আমি যখন রিলেশনে ছিলাম, বা আমি যখন ওনার সাথে ছিলাম বা ওনাদের সাথে ছিলাম, তখন কখনোই আমার এটা মনে হয়নি। তখন উনি আমাদের কাছে এমনভাবে জিনিসগুলো প্রেজেন্ট করতেন যে আমরা যেহেতু লাইফ পার্টনার, সো এটা খুব নর্মাল, গ্রামের বাড়িটা হবে, এটা খুব নর্মাল, এটা তো আমরাই থাকবো, এভাবেই বলেছে যে তোমরাই থাকবা। বা মামুনকে যখন কিছু কিনে দেওয়ার ব্যাপার এসেছে, বলেছে যে এটা তোমাদেরই হবে। যেমন একটা জমি নিয়ে ব্যাপার ছিল, উনিও বলেছে এটা তো তোমাদেরই জমি। তো উনি যখন এভাবে প্রেজেন্ট করেছে জিনিসটা, তো তখন আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমাদেরই, মানে ওনাকে কিছু দেওয়া মানে তো আমাকে। কিন্তু পরবর্তীতে যখন আমি যেটা বললাম না, যে আমি যখন তৃতীয় দৃষ্টিতে আমি যদি ওভারঅল সিচুয়েশনটা চিন্তা করি, তাহলে এটা মনে আসা খুবই স্বাভাবিক। কারণ উনি নিজেই আমাদের রিলেশনের ব্যাপারটা প্রথম থেকেই উনি উইটনেস ছিলেন। প্রথম থেকেই উনি চাইতেন যে ওর মামুনের সাথে আমার সম্পর্ক হোক। উনি যদি বুঝেই থাকেন, দেখেই থাকেন যে আমাদের মধ্যে এতটা এজ ডিফারেন্স, এতটা গ্যাপ, আমার পাস্টের একটা রিলেশনের ব্যাপার আছে বা এটা সেটা, সেগুলো উনি যদি জেনেই থাকেন, একটা মানুষের বাসায় থাকলে তো সব কিছু বোঝা যায়। আপনারা তো কিছুক্ষণ আসেন যান, এমন তো না যে আপনাদের কাছেও, আপনারা যদি একটা দিন থাকেন আপনারা সারাদিন দেখতে পাবেন আমার বাসায় কে আসছে, কে যাচ্ছে, কে আছে। সেখানে তো তারা বছরের পর বছর আমার সাথে থেকেছে। তো এবং তারা আমাকে 1 বছর পর্যালোচনা করেই কিন্তু তারপরে কিন্তু আমার সাথে এসে থেকেছে। 2021 সালটাতে কিন্তু তারা আমার পুরো লাইফটা তারা অবজার্ভ করেছে, যে আমি কিভাবে চলি, কিভাবে ফিরি, আমার কে আছে না আছে, কোথায় কি আছে। এবং তারপরে 2022 থেকে কিন্তু আমরা একসাথে থাকা শুরু করেছি। এখন যদি চিন্তা করি, এবং কারণ তাদের একটা দেখে, যে এখন যদি চিন্তা করি, তখন আমার কাছে এইসব কমেন্টগুলো খুব স্বাভাবিক মনে হয়। যে তৃতীয় নয়নে যদি আমরা দেখি, মামুনকে ইউজ করে একটা প্রতারণার টেকনিক হিসেবে ব্যবহার করেছে, তৃতীয় দৃষ্টিতে দেখতে আমি কিন্তু রেসপেক্টের জায়গা থেকে, যেহেতু উনি আমার খুব ভালোবাসার মানুষের মা, তাকে নিয়ে আমি খারাপ কিছু আসলে কখনো বলতে চাই না। উনি শুধু আমাকেই আশ্বাস দিয়েছে এরকম না, উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটাতেই আশ্বাস দিয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, আপনাদের সাথে আমি হয়তো শেয়ার করেছি, উনি বলেছেন যে বয়স বেশি তো কি হয়েছে, সংসার তো ওরা করে খাবে, তোমরা দুজন যদি সুখী থাকো তাহলে আমার তো কোনো প্রবলেম নেই। এটা তার সারা জীবনের কথা। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, যখন আমরা একসাথে থাকতামও না, আমরা যখন 2021 সালে মামুনের সাথে যখন আমার পরিচয় হয়, প্রেম হয়, তখন কিন্তু উনি আশেপাশে সবাইকে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ।
হ্যাঁ, আমাকে আমাকে দেখার পরে বলে বেরিয়েছেন যে এটা আমার ছেলের বউ, এবং সামাজিকভাবে সবখানে, আত্মীয় স্বজনের কাছে সবখানে। এখন যদি কেউ ব্যাপারটা অস্বীকার করে, আমি তো আর জোর করে আমি তো পাস্টে ফিরে যে দেখা, কারণ আমার তো রেকর্ড করে রাখার কোনো সিস্টেম ছিল না যে আমি রেকর্ড করে রাখছি এটা সেটা। বাট তারপরেও যতটুকু উনি কিছু সাংবাদিকদেরকে বলেছিলেন, যখন আমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল, তখন উনি কিন্তু বলেছিলেন, আমার কাছে ভিডিওটা আছে, যে বয়স বেশি এটা তো কোনো ব্যাপার না, ওরা দুজন যদি সুখী থাকে। তারপরে হচ্ছে যে আমি যখন ঢাকায় ছিলাম তখন মামুন যখন আমার সাথে থাকতো, যেই ঝামেলাগুলো আমি পোহাইতাম, এই ঝামেলাগুলো লায়লা পোহায়, সারাদিন মেহমানদারি করে টোরে তারপরে মামুনের সাথে যায়, এই ধরনের কথা তো উনি বলেছেন। তো এগুলো তো ওনারই বক্তব্য। তাহলে বিয়ে না হলে আপনারা তো আমার বাসায় এখানে এসেছেন 2023 সাল থেকে, আমাদের বাসায় নাকি 2022 সাল থেকে এসেছেন, 2022-এর শেষের দিক থেকে এসেছেন, 22-এর মাঝামাঝি থেকে আপনারা আমাদের এই বাসায় যাওয়া আসা করেছেন। আপনারা নিজেরা আই উইটনেস হয়েছেন যে মামুন আমার সাথে ছিল, আমার বাসায় ছিল, এবং আমরা একসাথেই থাকতাম। তো 22 থেকে নিয়ে 24-এর জুন মাসের 8 তারিখে আপনাদের সংবাদ সম্মেলন করে বলা হলো যে লায়লার সাথে আমার কোনো বিয়ে হয় নাই, লায়লার সাথে শুধু ভিডিও করার খাতিরে আমরা ভিডিও করতাম, এবং আমি উপর তলায় থাকতাম, সে নিচ তলায় থাকতো, বা এই ধরনের কথাগুলো বলা হয়েছে। এই কথাগুলো তো আপনারাই আই উইটনেস, বিকজ আপনারা আমাদের বাসায় এসেছেন, আপনারা জানেন আমরা কোথায় থাকি, কিভাবে থাকি, কি অবস্থায় থাকি। একটা মানুষের বাসায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি বছরের পর বছর থাকে? আর তারপরেও আপনারা যখন ছাদে ইন্টারভিউ নিয়েছেন তখন বলেছে যে আমরা বিয়েটা খুব ধুমধাম করে করব, স্টেডিয়াম ভাড়া করে আপনাদের সবাইকে দাওয়াত দিব, এবং যখন আমাদের বাবু হবে তখন আমরা ডিসাইড করব ছেলে বাবু হলে কি নাম রাখবো, মেয়ে বাবু হলে কি নাম রাখবো। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, সেগুলো কিন্তু আসলে কখনোই কন্টেন্ট ছিল না। এবং যখন সে আমাকে মারলো, তারপরে যখন সে আমার সাথে আবার মিলে গেল বা চলে আসলো, তখনও কিন্তু আপনারা ইন্টারভিউ নিতে আসে, আপনি ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলেন, আমাকে ওয়েলকাম করলেন মামুনকে দিয়ে। তখনও কিন্তু মামুন বলেছিল যে যখন আমি শাকিব খানের চেয়ে অনেক বড় হব তখন আমি লায়লাকে বিয়ে করব, বা এই ধরনের কিছু। তো সে এই কথাগুলো কিন্তু সে একদম 8 তারিখ জুনে সব কিছু ডিনাই করে ফেলে বলল যে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমি লায়লার সাথে তার বাসায় যেতাম, এবং তার সাথে আমি ভিডিও করতে চাচ্ছিলাম না বলে সে আমার উপরে আইনি ব্যবস্থাটা নিয়েছে। তো এই কথাটা যখন সে বলল, তখন কিন্তু আপনারাও বলতে পারতেন যে আমরা তো ব্যক্তিগতভাবেও তো আপনাদের সাথে দেখা হয়েছে, গেছি, এবং তখন কিন্তু আপনারা কিন্তু মামুনের কোনো ঢাকার কোনো বাসায় আপনারা যাননি, গিয়েছিলেন? যাননি। কিন্তু মামুনের তখন ঢাকায় একটা বাসা ভাড়া নেওয়া ছিল, যেখানে তার বোনরা থাকতো, বোন ভাই ওরা থাকতো, কিন্তু মামুন এখানেই থাকতো। সেটাই আপনারা যখন দিনে আসেন, রাতে আসেন, যখনই আসছেন তখনই আপনারা মামুনকে দেখতে পেয়েছেন, মামুনের রুম দেখতে পেয়েছেন, মামুন যে স্টে করেছে সেটাও দেখতে পেয়েছেন। তো আমার কথা হচ্ছে যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন মানুষ আরেকজন মানুষের বাসায় থাকতে পারেন না, তার ফ্যামিলি সহ। লায়লার বাসায় যাওয়া হয়, ও যখন যাইতে বলে, ওর যখন যাইতে বলে তখনই যাইতে হয়, না হলে অনেক সিন ক্রিয়েট করে, ঝগড়াঝাটি করে, দেন বলে মামলা তুলব না, এটা করবো না, সেটা করবো না, হুমকি দামকি দেয়। আসলে আমি আজকে যে লাইভটা করছি এটা খুব আক্ষেপ থেকে করছি, খুব কষ্ট থেকে করছি। আসলে আমি এখন খুব অসহায়, আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। ও আমার নামে 5টা মামলা করছে, 5টা মামলা করছে একটা, কিন্তু এরকম কোনো কিছুই না। আমি এই ট্র্যাপ থেকে বাঁচতে চাই, আমি এখান থেকে বের হতে চাই, আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই, আমার বাবা মা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, ভাই বোন নিয়ে, সবাইকে নিয়ে কাটাতে চাই, কিন্তু পারতেছি না আমি ওর জন্য। ও সবভাবে আমার লাইফটা হেল্প করে দিচ্ছে। ওর সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেসগুলো উইথড্র করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করছে, ভালো একটা বন্ধুত্ব করছে। না হলে ওর সাথে আমি কথা বলতাম না, কখনো সম্পর্ক করতাম না। যে মানুষ আমাকে জেল খাটাইছে, যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে ঈদ করাইছে, যে মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে, সেই মানুষের সাথে আবার আমি কথা বলবো? কখনো হতে পারে না। আমি কখনো কথা বলতাম না ওর সাথে। সো ও আমাকে বলছে যে তোমার যা হয়েছে, তুমি জাস্ট আইসা অনলাইনে আমরা একসাথে, তুমি আমাকে সরি বলো, আমি তোমাকে সরি বলি, বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। আমি বললাম ঠিক আছে, ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি। কিন্তু এখন আবার আস্তে আস্তে ওর বিষয় হলো কি, ওর অনেক ভাইরাল হওয়ার শখ, ওর অ্যাটেনশন সিকার, এক কথায় ও অ্যাটেনশন পেতে অনেক পছন্দ করে মানুষের। এই কয়দিন আমি ওর সাথে কথাবার্তা বলি নাই, আমি আমার মতন ছিলাম, আমি আমার মতন কাজ করছি। ওর পেজগুলো, ওর ভিউগুলো সবগুলো অনেক ফ্লপ হয়ে গেছে, অনেক নিচু হয়ে গেছে, অনেক কমে গেছে, রিচ কমে গেছে। তো কমার কারণে ওর মাথায় এইরকমই প্ল্যানিং ঘুরতেছিল যে আসো আবার প্রেস কনফারেন্স করি। আমিও বুঝতে পারি নাই, আমিও প্রেস কনফারেন্স করে ফেলছি ওর সাথে। হ্যাঁ, ও বললো যে মামলা তুলবে।
তুলবে বলে এখন আবার বলতেছে আমি তোমার মামলা তুলবো না, তুমি যা মন চায় তা করো, তোমার মামলা আমি তুলবো না। আমি বলি কেন? তুমি মেয়েদের সাথে ঘুরো, এটা করো সেটা করো। ভাই আমার ফ্রেন্ডস থাকতেই পারে, আমার বন্ধু, আমার তো এগুলো বাজে ভিডিও না, ও আরেক বেটার বাজে ভিডিও নিয়ে এটা ওইটা সেটা। আমাদের কাজের ভিডিও আছে, অনেক কাজের ছবি আছে, অনেক জায়গায় অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে গেছি, সেই জায়গায় ছবি তুলছি, ভিডিও করছি, ওইগুলো আপলোড করতেছে। তারপর অনেক ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি, হ্যাং আউট করতেছি, যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি, একটা ভালো ফ্রেন্ড, ভালো ঘনিষ্ঠ বন্ধুরা যেভাবে চলতে এভাবে ছবি তুলতেছি। তারপর আছে আরো এভাবে মানে ফ্যান্টাসি থাকে। আপনারা বলিউডের হিরোইন দেখেন না, ফটোশুট করে, তাদেরকে নিয়ে তো এত কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের ওইভাবে তারা প্রেজেন্ট করতেছে, আর ওইভাবে প্রেজেন্ট করতেছে, ও খুব বাজেভাবে প্রেজেন্ট করতেছে। তো আমি বললাম যে কেন তুমি মামলাগুলো তুলবা না? আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই, আমার সাথে কোনো কিছু দরকার নেই তোমার তোমার মতন লাইফ লিড করো, আমি আমার মতন লাইফ লিড করি, আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি আমার মতন বাঁচি। ভাই তুমি আমাকে এই মামলা টামলা এটা ওইটা সে দিয়ে হুমকি টুমকি, আমার ভিডিও নিয়ে, আমার পিকচার নিয়ে ব্ল্যাকমেল করে, এগুলো তো ঠিক হচ্ছে না। এটা তো আমার তো জীবন আছে। আমার আজকে এতটা খারাপ লাগতেছে, আমার মনে এমন লাগতেছে, আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইভটা করছি, বকাবাজি করছি, যাই করছি। এই জন্য সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে। আসলে হেদায়েত জ্ঞান ছিল না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, এতটা ট্র্যাপে পড়ে আছি, আমি কি করবো আমি বুঝতেছি না। আমার জীবন, আমিও তো একটা মানুষ, আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে। আমি যখন ওর সাথে পরিচয় হই তখন আমি 18+ না, আমি 18-, তখন আমি 18 বছরের আগে ওর সাথে সম্পর্ক, আমার পরিচয়, আমার একটা ভালো একটা সুমধুর সম্পর্ক ছিল ওর সাথে। কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পর তো এগুলো আর কিছু নাই, আমি সব ভুলে গেছি। আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি, এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে, যে মামলাগুলো তুলে ফেলবে, এটা করবে সেটা করবে, ঠিক আছে, আমি শত্রু রাখার দরকার নাই, বন্ধু হয়ে থাকুক সারা জীবন। কিন্তু ও কি করতেছে, একটার পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে, আবার আমার ভিডিও, আমার পিকচার পুরো বাজেভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আমার যে ফ্রেন্ডসরা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে। আমার মনে হচ্ছে যে ভাই বাংলাদেশ ছেড়ে চলে যাই বা কিছু গুম হয়ে যায় আমি, না হলে তো আমি জীবনযাপন করতে পারতেছি না, আমার তো বাঁচতে দিতেছে না, আমি তো বাঁচতে পারতেছি না। তারপর আপনার বড় বড় কর্মকর্তা যারা আছে, ডিবি হারুন সাহেব আছে, তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক, সবার সাথে তার সুমধুর সম্পর্ক। আমি তো আর অত ভালো লবিং নাই, আমার অত কিছু নাই, আমি অত মাথায় আমার অত খেলা না, আমার যতটুকু যখন প্রয়োজন পড়ে ততটুকু আমি তখন করি। আমার যখন ক্ষুধা লাগে আমি ভাত খাই, এছাড়া আমি ভাত রেডি করে রাখি না। আর ও আগে থেকে সবকিছু রেডি করে রাখে, ও ক্ষুধা লাগবে, পিপাস লাগবে, সবকিছু রেডি করে রাখে। এটা কথার কথা বললাম, ভাতের জন্য না কথাটা। সো ওর দিক থেকে সব সময় রাইট থাকে। আমি যে কি করবো আমি বুঝতেছি না। বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমি হয়তো বা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, না তো বাঁচতে পারবো না। আমার কোনো দিক দেখছি না, আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। যাওয়ার কারণ হচ্ছে ও ফোন দিচ্ছে, ও যাইতে বলছে, ও বসতে বলছে আমরা মুভি দেখবো, এটা করবো সেটা করবো, যে গেলাম। যাওয়ার পর আমি আমাকে অচেতন রেখে আমার মোবাইল থেকে যত ছবি ছিল, যত ভিডিও ছিল সব বের করে নিয়েছে, যত মানুষের সাথে চ্যাটিং করছি, যত কথাবার্তা বলছি। ভাই আমি তো এখন একটা সিঙ্গেল বয়, আমি এখন আমার ফ্রেন্ডস হবে, গার্লফ্রেন্ডস হবে, বান্ধবীরা হবে, স্বাভাবিক একটা বিষয়। ও সব ইন্টারভিউতে আপনারা যখন প্রশ্ন করেন যে মামুন বিয়ে করলে কিছু করবেন কিনা, ইন্টারভিউতে এসে বলে যে না কিছু করবো না। কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই, প্রেম করি নাই, কোনো কিছু করি না, জাস্ট ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক, তাদেরকে নিয়েও রিমার্স সরানো শুরু করে দিচ্ছে, বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে। তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজ করতে গেছি, মিউজিক ভিডিও করতে গেছি বা কন্টেন্ট করতে গেছি, ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি, ভিডিও নিয়ে রাখছি, ওই ভিডিওগুলো আপলোড করতেছি। ওইগুলো তো ভাই নেগেটিভ না। এর মাঝখানে আবার আরেক কোন কার কুকীর্তি আকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে। ভাই আমি নিতে পারতেছি না, আর কোনোভাবে নিতে পারতেছি না, আমি মেন্টাল একবারে নিতে পারতেছি না, একদম খারাপ অবস্থা মেন্টাল। স্বাভাবিকভাবে বাসায় গেছি, তারপর আমার অজ্ঞান করে রাখছি, ওইখানে আরো কি কি ছিল, পানি টানি খাওয়াইছে, আমি বলতে পারি আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার একটু পর জ্বর আসতেছে, যে ঘাম ছেড়ে দিচ্ছে, আমার আসলে ঘাম হচ্ছে, মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়ে আসি। আমার কিছু খাইতে গেলে আমার বমি আসতেছে, আমি কিছু করতে পারতেছি না, একটু পর জ্বর আসতেছে, আমি কি করবো, আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আবার নতুন করে অভিনয় করতেছে, এখন আবার কোন হসপিটালে যাচ্ছে, কি করতেছে না করতেছে, আবার নতুন কোন নাটক সাজাচ্ছে, আবার নতুন কোন ট্র্যাপ সাজাচ্ছে, আমি বুঝতেছি না ভাই। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে। আপনাকে বলছেন যে আপনি তার বাসায় কেন গিয়েছেন, সেই নিয়েছে আমাকে কল দিয়ে, সে তো 1000টা কল দেয় আমাকে তার বাসায় যাওয়ার জন্য, আমি তাকে একটা কল দিই না, সে আমার দিনে সারাদিন কল দিতে থাকে। তার সাথে দেখা করতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে, তাকে নিয়ে এটা করতে হবে, তাকে নিয়ে সেটা করতে হবে, তাকে ওইখানে নিতে হবে, সেখানে নিতে হবে। সে সবসময় মানে করতে হবে, না করলেই সে তখনই ঝগড়া করবে, তখনই বলবে যে মামলা তুলবো না। এটাই তার মূল কথা। কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই না কেন, এটা হলো তার আক্ষেপ, তার ক্ষোভ, তার নিয়ে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম, এইটা নিয়ে তার আক্ষেপ, অনেক জিদ, কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না,
এটা নিয়েও তার সমস্যা। আমি ভাই কি করবো আমি বুঝতেছি না, আপনারা এখন একটু গাইড করেন আমাকে। আমি খুবই অসহায়, আমার কিছু করার নেই এখন আর। আপনি বাধ্য হচ্ছেন কেন? আমি বাধ্য হচ্ছি, আমাকে 5-5টা মামলা করে রাখছে। ও বলছে যে মামলাগুলো তুলবে, ওর সাথে সুন্দরভাবে চললে, ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলবে বলছে, কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না, তুমি কি করতে পারো করে নাও। প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে, সেটার জন্য তৈরি থাকো, প্রস্তুত থাকো। অলরেডি আমার পেজ, আমার অ্যাকাউন্টের পিছনে ওরা স্পামারদেরকে লেলাই দিচ্ছে। ভাই স্পামারদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, ভাই আমার পরিবারটা চালাই আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে, আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায়, ওর বা টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পড়ে আমার ক্ষতি করতে আসবেন না ভাই। সবার কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা এক তো মানুষ, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন, তাহলে বুঝতেন আমি মানসিকভাবে কতটা ডিপ্রেস, কতটা খারাপ অবস্থায় আছি। আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি শুকায় যাচ্ছি, আমার শরীর ভেঙে যাচ্ছে, সব কিছু হয়েছে শুধুমাত্র এক টেনশনের কারণে। আমার কিছু নাই এখন, কি বলবো আমি। আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার। ও সব ধরনের লবিং আছে, সব ধরনের। ও কোথায় কোথায় ফোন দেয়, আপনারা কল লিস্ট চেক করলে অবাক হয়ে যায়। তো নর্মাল ছবি ভাই, আমার ফ্রেন্ডসদের সাথে আমি ছবি তুলতেই পারি, স্ন্যাপ নিতেই। আমার মোবাইল থেকে সবকিছু নিয়ে গেছে আমাকে না বলে। আমি তো তখন অচেতন, আমি তো সচেতন না, আমি একদম অচেতন হয়ে আছি, একদম অজ্ঞান হয়ে আছি আমি। আমাকে বাসায় পানি টানি কি খাওয়াইলাম শেষ, আমি তো নাই, আমি তো অজ্ঞান হয়ে আছি। আল্লাহ বাঁচাইছে, আমার আরো খারাপ কিছু করতে পারতো, যেটা হয়েছে প্রিভিয়াস কিছুদিন আগে, সেটা হয় না, আল্লাহ বাঁচাইছে। খুব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ বাঁচাইছে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। আমি যতটুকু বুঝেছিলাম যে আমি তার সাথে স্বামী স্ত্রী সম্পর্কেই ছিলাম, কিন্তু পরবর্তীতে সে যখন সম্পর্কটা ডিনাই করে ফেললো যে আমরা আসলে স্বামী স্ত্রী সম্পর্কে ছিলাম না, তো এটা নিয়েই আসলে আমাদের মামলাটা এবং অভিযোগটা হয়েছে। তো পরবর্তীতে অনেক কিছুই গড়ালো, অনেক কিছুই হলো। পূর্বের কথা আর মনে করে মনটা খারাপ করতে না চাই, এখন সামনের দিকে আগাতে চাচ্ছি। সামনের দিকে কি হবে সেটা নিয়ে আমরা ফোকাস করছি। মানে আপনি যখন সম্পর্কে যুক্ত ছিলেন, আপনি তখন কখনোই ভাবেননি যে আপনি এটা অবৈধ সম্পর্কে আছেন? আমি ভাবার কোনো প্রসঙ্গই ছিল না, এবং প্রিন্স মামুন আপনাদেরকেও ইভেন বারবার বলেছে আমরা কিন্তু কোনো খারাপ কোনো সম্পর্কে ছিলাম না। আপনার যদি মনে হয় যে আমাদের সর্বশেষ ইন্টারভিউটা ছিল রোড সাইড কিচেনে, তখন কিন্তু সে বারবার বলেছে আমি ওকে মন থেকে ভালোবাসি, ও আমাকে মন থেকে ভালোবাসে, আমরা দুজন একটা সম্পর্কিত, কিন্তু এটা কোনো অবৈধ বা খারাপ সম্পর্কিত না। তো আপনি এই কথা থেকে পরিষ্কারই বুঝতে পারছেন যে আমরা আসলে একটা লিগ্যাল সম্পর্কেই ছিলাম। তো এটা মানুষের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে এটা দেখা গেছে যে সম্পর্কটা আমরা ডিনাই করছি, অস্বীকার করছি, বা সম্পর্ক থেকে বের হয়ে যেতে আসছি। তো যাই হোক, আমি যেটা আবারও বলছি যে পুরনো কথা মনে করে আর মনটা খারাপ করতে চাই না। একটা ব্যাপার সেটা হলো যে আপনি তার উপরে আপনার একটা ক্ষোভ ছিল, আপনি অনেক রাগ অভিমান সবকিছু মিলিয়ে তারপরেও তাকে আবার কেন এক হলেন এবং আপনি লাইভে যে আবার পরিষ্কার করলেন আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে সমস্ত তার অপরাধ ক্ষমা করে দিলেন, মানে এই ব্যাপারগুলো একটু জানতে চাই। সে আমার ভালোবাসা মানুষ সারা জীবনই ছিল, তার উপর রাগ ক্ষোভ ছিল, তার কিছু কৃতকর্মের কারণে রাগ ক্ষোভটা ছিল, মনটা খারাপ ছিল। কিন্তু ভালোবাসার মানুষ আসলে আমার মনে হয় যে কখনো ঘৃণার মানুষ হয়ে যায় না। এই কথাটাও আমি আপনাদেরকে অনেকবারই বলেছি যে ভালোবাসা মানুষ চিরকালই ভালোবাসা মানুষ থাকে। হয়তো কোনো রাগ আছে তার উপর, হয়তো কোনো ক্ষোভ আছে তার উপর, কিন্তু তার কখনো খারাপ আমি চাই না। আমি চাই সে আমার ভালোবাসা মানুষ শুদ্ধতম মানুষ হোক, ভালো মানুষ হোক, সে খুব ভালো পর্যায়ে যাক। তো সে যখন তার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, এর উপরে তার কিছু থাকতেই পারে না। তো আমি এভাবেই পরিষ্কার করে বলছি যে সে যাই হোক না কেন, যেখানেই যাক না কেন, সে আমার ভালোবাসার মানুষ এবং সবসময়ই আমি তার ভালো চাবো। তো সেই হিসেবেই আমি আপনাদের কাছে প্রকাশ করে ফেলেছি যে তাকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি। আমি চাই তার জীবনটা সুন্দর মতো এগিয়ে যাক, সে তার পরিবার নিয়ে এবং তার ক্যারিয়ার নিয়ে খুব ভালো একটা পর্যায়ে যায়। আবার কি মামুনের সঙ্গে আপনাকে মানে ছাদের নিচে দেখবো কিনা? দীর্ঘ 1 বছর পরে আমরা যেহেতু অনেক দেখা করলাম, মাত্র কথা হলো, তো 1 বছরে আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ বা কোলাবোরেশন পার্টনার বলতে পারেন, যে ওর সাথে আমি হয়তো একটা ভিডিও করব বা ওর সাথে আমি কোনো শোরুম ওপেনিংয়ে যাব, আপাতত এই পর্যায়ে আছে। এটাও ছিল না 1 বছর। 1 বছর তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল। তো কোলাবোরেশন করে আপনি যেমন দেখেন না যে কয়দিন ইমনকে নিয়ে গিয়েছিলাম, এরকম কাজ আমাদের মধ্যে হবে বলেই মামুন জানিয়েছে। তো আমি সেটারই অপেক্ষায় আছি। মানে আমরা কি দুজনের মানে বিয়ে দেখতে পারবো কিনা, একদম সরাসরি প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে এখনো আমরা শিওর না।
আমি যখন আমরা আলাদা হয়ে গেছিলাম তখন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, কিন্তু এক বছরে ওর অ্যাক্টিভিটিস বা আমার অ্যাক্টিভিটিস দেখে কখনোই মনে হয় না যে আমরা কোনোদিন আবার একজন আরেকজনের সাথে কথা বলবো বা চেহারা দেখাদেখি করব, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় এটাও সম্ভব হয়েছে। তো বিয়ে শাদীর ব্যাপারটা যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি বেঁচে থাকতেই আপনি হয়তো দেখতে পাবেন, আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে আমি মরে গেলেও দেখতে পাবেন। আপনি তো এমনি সময় আমরা দেখেছিলাম যে আপনার বেডরুমে মামুনের ছবি ছিল, মামুনের কিছু স্মৃতির জিনিস ছিল, সেই জিনিসগুলো আপনি সরিয়ে ফেলেছিলেন, সেই জিনিসগুলো কি আবারও কি সেই জায়গায় রেখেছেন কিনা? মামুনের স্মৃতিগুলো আমি সরিয়ে ফেলেছিলাম দীর্ঘ 1 বছর, সেগুলো ছিল না, বাট সব জিনিস আছে, মানে ওর জামা কাপড় জুতা বলতে ব্যবহারিক যা যা জিনিস সে রেখে গেছে সব কিছু এখন ওই জায়গা থেকে ওই জায়গায় আছে। ইভেন কি বাসার ডেকোরেশনও চেঞ্জ করা হয়নি। আমি প্রত্যেক 3-4 মাস পর পর বাসার ডেকোরেশন চেঞ্জ করি। তো এই ডেকোরেশনটা যেহেতু মামুন করে দিয়ে গেছে, মামুনের পছন্দের ডেকোরেশন, সো আমার চিন্তা ছিল যে মামুন না আসা পর্যন্ত আমি বাসার ডেকোরেশনও চেঞ্জ করবো, যেখানেটা সেখানে ছিল। ছবিটা ফেলে দিইনি, ছবিটা আছে, ছবিটা আমার রুমে ছিল না, বাট ছবিটা জায়গা মতো আছে। আমার সংসারের মধ্যে ইনকাম করি না লোকই মামুন। আমার সংসারটা চালান না কলকাবজাই মামুন। আজকে মামুন ছাড়া তো আমার কেউ নাই দুনিয়াতে, সব আমার অন্ধকার। আজকে যে এই প্রতিবন্ধী ভাই বোনটি, এই মা বাপ কার মুখের দিকে চাইতে আছে? একমাত্র মামনের মুখের দিকে চাইয়া থাই। মামনে কখন আমাকে খাবার দিব, কখন মামনে আমাকে কাপড় চোপড় দিব, কখন মামন আমাকে এটা করব, কখন মামনে আমি সেই করব, এই আশায় থাই। ওই ইনকাম করিয়া রুজি করিয়া রোজগার করে আমাকে দিছে, আমরা এটা চলছি খাইছি। আর যদি একটু খারাপ লাগতো তো কইতো না রে ওরে এই বাবা ভাই বোন নিলে কত কষ্ট করতেছে, হয় না ওরা এরকম একটা মিথ্যা মামলা দেওয়ার দরকার নাই আমার। যাক দিছে, ভালো হয়েছে, হয়তো খুশি হয়েছে, আলার মনটা তো খুশি হয়েছে। ওই যদি খুশি হয়ে থাকে আমিও খুশি। আমি ওরে বদদোয়া দিতাম না, আর আমি ওরে অভিশাপ দিতাম না। আমি ওর লিগে দোয়া করবো, ওই যেন আরও ভালো থাকে, আরও সুস্থ থাকে। আমার ভূতে কষ্ট আছে, আল্লাহ এর কষ্ট, এটা ওর প্রাপ্য ছিল, কষ্ট করছে। আমি ওর কাছে গিয়া কি থুয়া কি কমু, আমি মাথায় খেলে না। ওর কাছে যামু কমু ভালো কথা, পরে আবার কিছুক্ষণ পরে মাইসের কাছে কয়ে লাগবো খারাপ কথা। যে মামনের মা আমার কাছে আইসে টাকা চাইতে, মামনের মা আইসে আমার কাছে সাহায্য চাইতে, আমি ওগুলো কইতে চাই না বাজান। আল্লাহর রহমতে সেলুনটার ভিতরে যা ইনকাম হয় এটা দিয়ে আলহামদুলিল্লাহ চলতে আছি। দেখি আল্লাহ পাকে কি করে। আর সবার উদ্দেশ্যে আমার আমার ছেলেমেয়েরা, আমি তো সব সময়, অনেকে কয় মামনের মা কেন কইছে মামনের সৎ ছেলে, এই কথাটা কিন্তু অনেকে আমারে কইছে, কিন্তু আমার মনেতে আমি আসলেও আমি সব সময় এই লাইটির জগৎ নিয়ে আমি কইছিলাম আমার সৎ ছেলে। তোমরা সবাই আমার আপনজন। কেন কইছি? তোমরা থাকো দূরেই, কেউ বিদেশে থাকো, কেউ দেশের বাইরে থাকো, বিভিন্ন জায়গায় থাকো, তোমরা আমার পাশে নাই। তোমরাই আমার সত্যিকারের ছেলে। ও তো আমার সবসময় আমার কাছেই আছে। ওরে আমি একটু বাসি, একটু দেখতে পারি। আর তোমরা থাকো তো অনেক দূরে দূরে। আর তোমাদেরকে সবার কাছে আমার একটাই আবেদন, তোমরা সবাই মামনের জন্য দোয়া করি। মোবাইল থেকে সবকিছু নিয়ে গেছে আমাকে না বলে। আমি তো তখন অচেতন, আমি তো সচেতন না, আমি একদম অচেতন হয়ে আছি, একবার অজ্ঞান হয়ে আছি আমি। আমাকে বাসার পানি টানি কি খাওয়াইলাম শেষ, আমি তো নাই, আমি তো অজ্ঞান হয়ে আছি। আল্লাহ বাঁচাইছে, আমার আরো খারাপ কিছু করতে পারতো, যেটা হয়েছে প্রিভিয়াস কিছুদিন আগে, সেটা হয়নি, আল্লাহ বাঁচাইছে। খুব আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ বাঁচাইছে। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, এতটুকু। তারপর আমার অজ্ঞান করে রাখছে, ওইখানে আরো কি কি ছিল, পানি টানি খাওয়াইছে, আমি বলতে পারি আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার একটু পর পর জ্বর আসতেছে, যে ঘাম ছেড়ে দিচ্ছে, আমার শরীরে ঘাম হচ্ছে, মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু পানি খেয়ে আছি। আমার কিছু খাইতে গেলে আমার বমি আসতেছে, আমি কিছু করতে পারতেছি না, একটু পর পর জ্বর আসতেছে। আমি কি করবো, আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আবার নতুন করে অভিনয় করতেছে, এখন আবার কোন হসপিটালে যাচ্ছে, কি করতেছে না করতেছে, আবার নতুন কোন নাটক সাজাচ্ছে, আবার নতুন কোন ট্র্যাপ সাজাচ্ছে, আমি বুঝতেছি না ভাই। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন। সে তো 1000টা কল দেয় আমাকে তার বাসায় যাওয়ার জন্য, আমি তাকে একটা কল দিই না, সে আমার দিনে সারাদিন কল দিতে থাকে। তার সাথে দেখা করতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে, তাকে নিয়ে এটা করতে হবে, তাকে নিয়ে সেটা করতে হবে, তাকে ওইখানে নিতে হবে, সেখানে নিতে হবে।
সে সবসময় মানে করতে হবে, না করলেই সে তখনই ঝগড়া করবে, তখনই বলবে যে মামলা তুলবো না। এটাই তার মূল কথা। কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই নাই কেন, এটা হলো তার আক্ষেপ, তার ক্ষোভ। তার নিয়ে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম, এইটা নিয়ে তার আক্ষেপ, অনেক জিদ, কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না, এটা নিয়েও তার সমস্যা। আমি ভাই কি করবো আমি বুঝতেছি না, আপনারা এখন একটু গাইড করেন আমাকে, আমি খুবই অসহায়, আমার কিছু করার নেই এখন আর। তাহলে সেই নিয়েছে আমাকে কল দিয়ে, সে বাধ্য হচ্ছে, আমাকে 5-5টা মামলা করে রাখছে। ও বলছে যে মামলাগুলো তুলবে, ওর সাথে সুন্দরভাবে চললে, ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলবে বলছে, কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না, তুমি কি করতে পারো করে নাও। প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে, সেটার জন্য তৈরি থাকো, প্রস্তুত থাকো। অলরেডি আমার পেজ, আমার অ্যাকাউন্টের পিছনে ওরা স্পামারদেরকে লেলাই দিছে। ভাই স্পামারদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, ভাই আমার পরিবারটা চালাই আমি সোশ্যাল মিডিয়া দিয়ে, আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায়, ওর বা টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পড়ে আমার ক্ষতি করতে আসবেন না ভাই, সবার কাছে রিকোয়েস্ট ভাই। আপনারা একটা মানুষ, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন, তাহলে বুঝতেন আমি মানসিকভাবে কতটা ডিপ্রেস, কতটা খারাপ অবস্থায় আছি। আমি এক্সপ্লেন করতে পারবো না, আমি শুকায় যাচ্ছি, আমার শরীর ভেঙে যাচ্ছে, সবকিছু হচ্ছে শুধুমাত্র এক টেনশনের কারণে। আমার কিছু নাই এখন, কি বলবো আমি, আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার। ও সব ধরনের লবিং আছে, সব ধরনের, ও কোথায় কোথায় ফোন দেয়, আপনারা কল লিস্ট চেক করলে অবাক হয়ে যাবেন। আচ্ছা মামুন, আপনি গতকালকে তার বাসায় কেন গিয়েছিলেন সেটা আপনি বললেন যে শুধু অ্যাজ এ ফ্রেন্ড, তাই না? তাহলে আপনি তার বাসায় গিয়েছেন, তার বেডরুম পর্যন্ত গিয়েছিলেন? যাওয়ার কারণ হচ্ছে ও ফোন দিচ্ছে, ও যাইতে বলছে, ও বসতে বলছে আমরা মুভি দেখবো, এটা করবো সেটা করবো, যে গেলাম। যাওয়ার পর আমি আবার অচেতন রেখে আমার মোবাইল থেকে যত ছবি ছিল, যত ভিডিও ছিল সব বের করে নিয়েছি, যত মানুষের সাথে চ্যাটিং করছি, যত কথাবার্তা বলছি। ভাই আমি তো এখন একটা সিঙ্গেল বয়, আমি এখন আমার ফ্রেন্ডস হবে, গার্লফ্রেন্ডস হবে, বান্ধবীরা হবে, স্বাভাবিক একটা বিষয়। ও সব ইন্টারভিউতে আপনারা যখন প্রশ্ন করেন যে মামুন বিয়ে করলে কিছু করবেন কিনা, ইন্টারভিউতে এসে বলে যে না কিছু করবে না, কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই, প্রেম করি নাই, কোনো কিছু করি না, জাস্ট ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক, তাদেরকে নিয়েও রিমার্স ছড়ানো শুরু করে দিচ্ছে, বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে। তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজ করতে গেছি, মিউজিক ভিডিও করতে গেছি বা কন্টেন্ট করতে গেছি, ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি, ভিডিও নিয়ে রাখছি, ওই ভিডিওগুলো আপলোড করতেছি। ওইগুলো তো ভাই নেগেটিভ না, এর মাঝখানে আবার আরেক কোন কার কুকীর্তি আকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে। ভাই আমি নিতে পারতেছি না, আর কোনোভাবে নিতে পারতেছি না, আমি মেন্টালি একবারে নিতে পারতেছি না, একদম খারাপ অবস্থা, মেন্টালি অবস্থা। এটা তো নর্মাল ছবি ভাই, আমার ফ্রেন্ডসদের সাথে আমি ছবি তুলতেই পারি, স্ন্যাপ নিতেই পারি। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তারপর যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।